হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি লাস্ট মিনিট ফিজিক্স সাজেশন 2024। অর্থাৎ তোমাদের যে এইচএস 2024-এর দিকে ফলো করে বা এইচএস 2024-এর কথা মাথায় রেখে তোমাদের জন্য অলরেডি লাস্ট মিনিট ফিজিক্স সাজেশন পার্ট 1 অলরেডি ইউটিউবে আপলোড করে দেওয়া হয়েছে। পার্ট 1-এর পরে তোমাদের জন্য নিয়ে এসেছি লাস্ট মিনিট ফিজিক্স সাজেশন পার্ট 2। তো এই পার্ট 1 আর পার্ট 2 এই দুটো পার্টে তোমাদের পুরো সিলেবাস কভার করা হয়েছে। তো এই পার্ট 1 আর পার্ট 2 যে সমস্ত প্রশ্নপত্রগুলো দেওয়া হয়েছে সেগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, সমস্ত কিছু ভাবনা চিন্তা করে কিন্তু তৈরি করা হয়েছে এবং লাস্ট মিনিট ফিজিক্স সাজেশন। তাই তোমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই যত্ন সহকারে পড়াশোনা করবে, প্রিপারেশন নেবে, বারবার প্র্যাকটিস করবে। সেই সঙ্গে তোমরা অবশ্যই তোমাদের যে দেখবে বইয়ে নিউমেরিক্যালস রয়েছে উদাহরণে, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে এবং যে প্রশ্নপত্র দেওয়া হয়েছে সেই প্রশ্নপত্রগুলো কিন্তু খুব ভালো করে কিন্তু পড়বে। ঠিক আছে, তাহলে আজকে শুরু করা যাক এই পার্ট 2। তোমার লাস্ট মিনিট ফিজিক্স সাজেশন পার্ট 2-তে কী কী প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলো দেখা যায়। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন তাদেরকে বলা হচ্ছে তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সে সঙ্গে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। তোমরা যেভাবে তোমরা উপকৃত হচ্ছ সেরকমভাবে তোমরা তোমাদের বন্ধুদের, তোমাদের আত্মীয়দের কাছে সেই ভিডিওটা শেয়ার করে তাদের উপকৃত করো। ঠিক আছে, তা শুরু করা যাক। আজকে প্রথমে আমরা দেখব যে পদার্থের চৌম্বক ধর্ম চ্যাপ্টার থেকে কী প্রশ্ন আছে সেগুলো আমরা দেখে নেবো। ঠিক আছে, খুব ঝটপট করে দেখে নেবো। আচ্ছা, দেখে নাও। প্রথমে আমরা যে প্রশ্নের কথা বলবো সেটা কি বলছে, কোন স্থানের ভূচুম্বকের উপাদানগুলির সংজ্ঞা দাও। ঠিক আছে, এই প্রশ্ন অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে ছায়া প্রকাশন বই 390 পেজে তোমরা পেয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখতে পাচ্ছ। তারপর কি বলছে, কোন স্থানের চৌম্বক নতিকোণ 30 ডিগ্রি এবং ওই স্থানের ভূচুম্বক প্রাবলের অনুমিক উপাংশ 0.39 সিজিএস ইউনিট। ওই স্থানে ভূচুম্বক প্রাবলের উলম্ব উপাংশের মান নির্ণয় করো। তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে তোমার ছায়া প্রকাশন বইয়ের 393 পেজ এবং কোশ্চেন নম্বর কত 01। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, আচ্ছা, তারপরে দেখো আমরা খুব তাড়াতাড়ি দেখে নেবো ঝটপট করে। পৃথিবীষ্টের কোথায় ভূচুম্বক প্রাবলের অনুমিক উপাংশ এবং উলম্ব উপাংশ পরস্পর সমান? মেরু ও নিরক্ষরেখা অঞ্চলে বিনতি কোণের মান কত হবে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে ছায়া প্রশ্ন 394 পেজের কোশ্চেন নম্বর 7। তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা কিন্তু পেয়ে যাবে। এই সেই সঙ্গে তোমরা 391 পেজের, ঠিক আছে, 91 পেজ এবং 410 পেজের যে কোশ্চেন 6টাও কিন্তু অবশ্যই দেখবে, কেমন? আচ্ছা, তারপরে দেখো কি বলছে, কোনো এক জায়গায় পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে উলম্ব উপাংশ অনুমিক উপাংশের √3 গুণ ওই জায়গায় বিনতি কোণ কত হবে? এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে ছায়া প্রশ্ন বইয়ের 396 পেজের কোশ্চেন নম্বর 18। ঠিক আছে, তারপরে 20 বিন্দু কাকে বলে? এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে ছায়া প্রশ্ন নম্বর 388 পেজে তোমরা পেয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে কি বলছে, চৌম্বক প্রবণতার সঙ্গে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার সম্পর্ক প্রতিষ্ঠা করো। এই প্রশ্নের অ্যান্সারটি তোমার ছায়া প্রশ্ন 383 পেজে পেয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং সে সঙ্গে কি দেওয়া হয়েছে, এদের সংজ্ঞা রাখো। এই যে তোমার এদের সংজ্ঞা চেয়েছে, এটা তোমরা দেখে নেবে। এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা 383 পেজে পেয়ে যাবে। তারপর কি বলছে, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ই আধানের ইলেকট্রন আর ব্যাসার্ধে বৃত্তার পথে ভি গতিতে ঘুরে চলেছে। ইলেকট্রনের উদ্ভূত চৌম্বক ভ্রামকের মান নির্ণয় করো। তোমরা এই পুরো প্রশ্নের অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে ছায়া প্রশ্ন 378 পেজের তোমরা কিন্তু পেয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, দেখতে পাচ্ছ প্রত্যেক প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু খুবই মনোযোগ সহকারে তোমরা অবশ্যই তোমরা পড়বে, কেমন? প্রিপারেশন নেবে, বারবার প্র্যাকটিস করবে। ঠিক আছে, তাহলে দেখবে তোমরা অবশ্যই ফাইনাল এক্সামে কমন পাবে। আচ্ছা, এরপরে আমরা দেখো চলে এসেছি পরের চ্যাপ্টার কি রয়েছে, যে তড়িৎ চুম্বকীয় আবেশ। আমরা তড়িৎ চুম্বক আবেশ থেকে আমরা দেখবো কি কি প্রশ্নপত্র রয়েছে, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। প্রথমে আমরা যে প্রশ্নের কথা বলছি সেই প্রশ্ন কি বলছে, তড়িৎ চুম্বক আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রটি বিরোধ করো। একটি কুণ্ডলীর ভিতর দিয়ে চুম্বকীয় ফ্লাক্স নিম্নোক্ত সম্পর্ক অনুযায়ী পরিবর্তিত হয়। ফাই সমান 4t² + 2t - 5 ওয়েবার, যেখানে t সেকেন্ডে মাপা হয়। কুণ্ডলীর রোধ যদি 5 ওহম হয় তবে t সমান 2 সেকেন্ডে সময়ে কুণ্ডলীতে আবেশিত তড়িৎ প্রবাহের মান কত হবে নির্ণয় করো। সে সঙ্গে দেওয়া হয়েছে চৌম্বক ফ্লাক্সের মাত্রাটি লেখো।
এই পুরো প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে তোমরা ছায়া প্রশ্নের 417, 448 পেজ, অর্থাৎ প্রথম প্রশ্ন পেয়ে যাবে 417 পেজে পেয়ে যাবে, সেকেন্ড এরপরে প্রশ্ন পেয়ে যাবে 448 পেজের কোশ্চেন নম্বর 7 and 5 ছায়া প্রশ্নের বই। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, তড়িৎ চুম্বকে আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো ও শক্তির সংরক্ষণ সূত্র থেকে এর ব্যাখ্যা দাও। এই প্রশ্নের অ্যান্সারটি তোমার ছায়া প্রশ্ন বইয়ের 418 পেজে তোমরা পেয়ে যাবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তড়িৎ চুম্বক আবেশের সূত্র 3টি বিবৃত ও সংক্ষেপে লেখো। এই প্রশ্নের অ্যান্সারটি তোমার 417 পেজ এবং 417 থেকে 18 পেজে তোমরা দেখো ছায়া প্রশ্ন বইয়ের, তোমরা এই পুরো প্রশ্নের অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে। তারপর কি বলছে, হেনরির সংজ্ঞা দাও। গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমার ছায়া প্রশ্ন বইয়ের 427 পেজে পেয়ে যাবে। তারপর কি বলছে, 2 অ্যাম্পিয়ার সেকেন্ড টু দি পাওয়ার -1 তড়িৎ প্রবাহ পরিবর্তনে একটি সলোনয়েড 10 মিলিভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়, সলোনয়েডের সাবেশাঙ্ক মান কত? তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে ছায়া প্রশ্ন বইয়ের 430 পেজ এবং কোশ্চেন নম্বর 7। তারপর কি বলছে, ফ্লেমিং এর ডানহস্ত সূত্রটি বিরোধ করো, বৈদ্যুতিক যন্ত্রে এর ব্যবহার উল্লেখ করো। এই প্রশ্নের অ্যান্সারটি তোমার ছায়া প্রশ্নের 422 পেজে তোমরা পেয়ে যাবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুষম চৌম্বক ক্ষেত্রে স্থির কৌণিক বেগে আবর্তশীল পরিবাহী দণ্ডের দুই প্রান্তের মধ্যে আবিষ্ট তড়িৎচালক বলের মান নির্ণয় প্রতিষ্ঠা করো। তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি কিন্তু পুরো প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে ছায়া প্রশ্নের 422 পেজে তোমরা পেয়ে যাবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে এই চ্যাপ্টার কমপ্লিট হলো। ঠিক আছে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ভালো করে প্রিপারেশন নেবে, দেখবে তোমরা ফাইনাল এক্সাম অবশ্যই তোমরা কমন পাবে, অবশ্যই তোমরা কমন পাবে, কারণ সেই যাতে তোমরা কমন পাও সেই ভাবনা চিন্তা করে কিন্তু এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। তারপরে দেখো, তারপর কি বলছে, পরিবর্তী প্রবাহ, চলে এসো। কি বলছে প্রথম প্রশ্ন, কি বলছে, পরবর্তী প্রবাহ চ্যাপ্টারে বলছে, প্রমাণ করে এসি বর্তনীতে পরিবর্তী প্রবাহ I/RMS সমান I0/√2 এবং পরিবর্তী ভোল্টেজ V/RMS সমান V0/√2, যেখানে I0 আর V0 হলো যথাক্রমে তড়িৎ প্রবাহ ও বিভবের সর্বোচ্চ মান। এই পুরো প্রশ্নের অ্যান্সারটি তোমার ছায়া প্রশ্নের 454 পেজে তোমরা পেয়ে যাবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে চলে এসো, 220 ভোল্ট এসি থেকে যে শক পাওয়া যায় তা 220 ভোল্ট ডিসি এর শক থেকে বেশি বিপজ্জনক কেন? এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা তোমরা ছায়া প্রশ্ন বইয়ের 455 পেজ 455 পেজে তোমরা পেয়ে যাবে ছায়া প্রশ্ন বইয়ের। এরপর কি বলছে, এসি বর্তনীতে ব্যয়িত ক্ষমতা রাশিমালা প্রতিষ্ঠা করো। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটির অ্যান্সার তোমরা পেয়ে যাবে ছায়া প্রশ্নের বই তোমাদের রয়েছে, সেটা পেয়ে যাবে 456 পেজে তোমরা কিন্তু পেয়ে যাবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা আমরা এরপরে পেজে চলে যাব। আচ্ছা দেখো, এলসিআর শ্রেণী বর্তনী অনুনাদের শর্তটি লেখো। অনুনাদ কম্পাঙ্কের রাশিমালা নির্ণয় করো, কিউ গুণকের রাশিমালা নির্ণয় করো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা 468 থেকে 469 পেজ যদি দেখো তাহলে এই পুরো প্রশ্নের অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে। তারপর কি বলছে, আর এসি বর্তনীতে ওয়াটহীন প্রবাহ পাওয়ার শর্ত নির্ণয় করো। ঠিক আছে, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা ছায়া প্রশ্ন 461 পেজে তোমরা পেয়ে যাবে। তারপর কি বলছে, একটি এলসিআর শ্রেণীর সংযোগে আর এর মান বলা আছে, মানে রোধের মান বলা আছে 400 ওহম, এল এর মান বলা হয়েছে 100 মিলি হেনরি এবং সি বলা আছে 1 মাইক্রোফ্যারাড। এই সংযোগকে 25 sin 2000t ভোল্ট মানে একটি উৎসের সঙ্গে যোগ করা হলো। এখন বলছে বর্তনীর প্রতিরোধ, তড়িৎ প্রবাহের শীর্ষমান, ভোল্টেজ ও প্রবাহের দশা পার্থক্য, বর্তনীর ক্ষমতা গুণক ও ব্যয়িত ক্ষমতার মান নির্ণয় করো। এই পুরো প্রশ্নের অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে ছায়া প্রশ্নের 470 পেজের কোশ্চেন নম্বর 1 যদি দেখো তাহলে পুরো প্রশ্নের অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে। তারপর কি বলছে, এল সাবেশাঙ্ক বিশিষ্ট একটি আদর্শ আবেশকের দুই প্রান্তের মধ্যে একটি এসি উৎস ই সমান E0 sin ওমেগা t প্রয়োগ করা হলো। গাণিতিকভাবে প্রমাণ করো যে ভোল্টেজের চেয়ে তড়িৎ প্রবাহ π/2 দশা কোণে পিছিয়ে থাকবে। তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে ছায়া প্রশ্ন বইয়ের 461 পেজে তোমরা পেয়ে যাবে, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে এই চ্যাপ্টার কমপ্লিট হলো। ঠিক আছে, আচ্ছা এরপরে পরের চ্যাপ্টার আমরা চলে আসছি, একবার দেখে নাও। ওকে, আচ্ছা আচ্ছা পরের চ্যাপ্টার চলে এসেছে আমরা আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন কি বলছে দেখো, রিফ্লেকশন অফ লাইট। একটি গলীয় দর্পণের সাহায্যে বস্তু 3 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব বস্তু থেকে 8 সেন্টিমিটার দূরে পর্দায় ঘটিত হয়। দর্পণের প্রকৃতি, ফোকাস দূরত্ব এবং বস্তু থেকে দর্পণটির দূরত্ব নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের অ্যান্সারটি ছায়া প্রশ্নের 536 পেজ এবং কোশ্চেন নম্বর 22 পেয়ে যাবে। তারপর কি বলছে, একটি উত্তল দর্পণে একটি বস্তুর 1/n গুণ আকারের প্রতিবিম্ব গঠিত হয়। দর্পণের বক্রতা ব্যাসার্ধ r হলে বস্তুর দূরত্ব কত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে ছায়া প্রশ্ন বইয়ের 532 পেজের কোশ্চেন নম্বর
7। সেই সঙ্গে তোমরা অবশ্যই 532 পেজের কোশ্চেন নম্বর 8, 9 নিউমেরিক্যালগুলো অবশ্যই দেখবে। সেই সঙ্গে 530 পেজের কোশ্চেন নম্বর 2 এটা কিন্তু অবশ্যই দেখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওর জন্যই কিন্তু লিখে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই কিন্তু দেখবে। কেমন? একটি অবতল দর্পণে বক্রতা কেন্দ্রে কোনো বস্তু থাকলে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে তা চিত্র সাহায্যে দেখাও। তোমরা এই প্রশ্নের অ্যান্সারই ছায়া প্রশ্ন বইয়ের 524 পেজে কিন্তু তোমরা খুব সহজে পেয়ে যাবে। ওকে, তারপরে চলে এসো পরের পেজ। বলছে একটা গড়ি দর্পণের অনুবন্ধী ফোকাস যুগল কি? কোন শর্তে একটা অবতল দর্পণ অসৎ বস্তুর সদ্বিম্ব গঠন করতে পারে? এই প্রশ্নের অ্যান্সার তোমরা 527 পেজ, 529 পেজ, আচ্ছা 527 এবং 529 পেজে যদি দেখো ছায়া প্রকাশন বইয়ের, তাহলে তোমরা পুরো প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে খুব সহজে। কোনো অবতল দর্পণের ফোকাস বিন্দু থেকে বস্তু দূরত্ব ও প্রতিবিম্বের দূরত্ব যথাক্রমে এক্স এবং ওয়াই, এক্স ওয়াই এবং দর্পণের ফোকাস দূরত্ব এফ এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক্স ওয়াই এবং এফ এর মধ্যে সম্পর্ক। এই প্রশ্নের অ্যান্সার তোমরা 527 পেজে পেয়ে যাবে ছায়া প্রশ্ন বইয়ের। আচ্ছা, তারপরে চলে এসো দন্ত চিকিৎসায় কোন দর্পণ ব্যবহার করা হয়? বলা আছে, এটা দেওয়া হয়েছে তোমার 530 পেজের তোমরা পেয়ে যাবে ছায়া প্রশ্ন বইয়ের। তারপরে কি হচ্ছে, গলীয় অবতল দর্পণ ব্যবহার না করে মোটর গাড়ির হেডলাইট এবং সার্চ লাইট অতিবৃত্তাকার দর্পণ ব্যবহার করা হয় কেন? এই প্রশ্নের অ্যান্সার তোমার ছায়া প্রশ্নের 588 পেজে তোমরা পেয়ে যাবে। তারপরে কি বলছে, লাস্ট প্রশ্ন, একটি 16 সেন্টিমিটার ফোকাস দূরত্বের অবতল দর্পণ ও একটি সমতল দর্পণের মধ্যে দূরত্ব 50 সেন্টিমিটার। দর্পণদ্বয়ের মধ্যে কোথায় একটা বস্তুকে রাখলে সমতল দর্পণ দ্বারা অসৎবিম্ব এবং অবতল দর্পণ দ্বারা সদ্বিম্ব পরস্পরের উপর উৎপাদিত হয়? এই প্রশ্নের অ্যান্সার তোমরা অলরেডি তোমাদের জন্য ইউটিউবে আপলোড করে দেওয়া হয়েছে শর্ট ভিডিও আকারে। তোমরা যদি এটা খুঁজে পাও বা তোমরা যদি এটা সলভ করতে পারো তাহলে খুবই ভালো, যদি না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের এটা সলিউশন করে আবার শর্ট ভিডিও করে আমি ইউটিউবে দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা যদি এই প্রশ্নের অ্যান্সার দিতে না পাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি এর অ্যান্সার করে আমি আবার শর্ট ভিডিও করে আপলোড করে দেবো বা ভিডিও করে আপলোড করে দেবো। কেমন? ঠিক আছে। আচ্ছা, এই হলো আলোর প্রতিফলন। আচ্ছা, তারপরে আমরা চলে আসবো আলোর প্রতিসরণ চ্যাপ্টার। আলোর প্রতিসরণ আমরা কি দেখবো, দেখি। ন্যূনতম চ্যুতির জন্য আপতন কোণ সমান নির্গমন কোণ ধরে নিয়ে দেখাও যে প্রিজমের উপাদানের প্রতিসরণ মিউ সমান সাইন ডেল্টা এম প্লাস a/2 বাই সাইন a/2। এই প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে তোমার ছায়া প্রশ্নের 575 পেজে তোমরা পেয়ে যাবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে কি বলছে, আলোবাহী তন্তু কাকে বলে? এর কয়েকটি ব্যবহার উল্লেখ করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে ছায়া প্রশ্ন 570 পেজে তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, আচ্ছা, তারপরে কালির বিন্দু চিহ্নে এক সাদা কাগজের ওপর টি বেদযুক্ত এবং মিউ প্রতিসরাঙ্কের একটা স্বচ্ছ ঘনক রেখে ওপর অর্থাৎ বায়ু থেকে অবিলম্ব দৃষ্টিতে দেখলে ওই চিহ্নের প্রতিবিম্বের উপরের দিকে ডেল্টা টি সমান পরিলক্ষিত হয়। দেখাও যে ডেল্টা টি সমান 1 - 1 বাই মিউ ইন্টু টি। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে ছায়া প্রশ্নের 559 পেজ যদি দেখো তাহলে এই পুরো প্রশ্নের অ্যান্সারটি তোমরা খুব সহজে পেয়ে যাবে। তারপর কি বলছে, একটি দীপ্ত বস্তুকে মিউ প্রতিসরাঙ্কের একটা মাধ্যমে এইচ গভীরতায় রাখা হয়েছে। দেখা হচ্ছে আলো যে শঙ্কু দিয়ে নির্গত হবে সেটি সেই বৃত্তাকার ভূমির ব্যাসার্ধ স্মল আর সমান এইচ বাই রুট ওভার মিউ স্কয়ার মাইনাস 1, স্মল আর সমান এইচ বাই রুট ওভার মিউ স্কয়ার মাইনাস 1। তো এই পুরো প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে তোমরা ছায়া প্রকাশনী বইয়ের 570 পেজের তোমরা পেয়ে যাবে। এই পুরো প্রশ্নের অ্যান্সারটি তোমরা সহজে পেয়ে যাবে। তারপরে কি বলছে, সংকট কোণ কাকে বলে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলতে কি বোঝো? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্তগুলো লেখো। এই পুরো প্রশ্নের অ্যান্সারটি অবশ্যই ছায়া প্রকাশনী বইয়ের তোমরা 565 পেজ যদি দেখো তাহলে কিন্তু এই পুরো প্রশ্নের অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে। তাহলে এই পৃষ্ঠাতে আমরা এই প্রশ্নগুলো দেখলাম। আমরা এই পরের পৃষ্ঠে চলে যাব, পরের পেজে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কোথাও বুঝতে না পারলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে যদি যদি প্রশ্ন বুঝতে না পারো। ঠিক আছে। আচ্ছা, পরে পেজে দেখি কি এর প্রশ্ন রয়েছে। চলে এসো। বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 1.33, জলের সাপেক্ষে একটি তেলের প্রতিসরাঙ্ক 1.45, তেলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 0.78, বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত? এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে ছায়া প্রশ্নের 558 পেজে, ছায়া প্রশ্ন বই তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। তারপরে কি বলছে, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2 হলে মাধ্যমটির সাপেক্ষে কাচের সংকট কোণ নির্ণয় করো। দেওয়া আছে যে বায়ুর সাপেক্ষে কাচের সংকট কোণ 30 ডিগ্রি। এই পুরো প্রশ্নের অ্যান্সারটি তোমরা ছায়া প্রশ্নের 566 566 পেজে পেয়ে যাবে এবং কোশ্চেন নম্বর 1। কোন একটি প্রিজমের প্রতিসরাঙ্ক √2 এবং ন্যূনতম চ্যুতিকোণ 30 ডিগ্রি হলে প্রতিসারক কোণের মান নির্ণয় করো। এই পুরো প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে ছায়া প্রশ্নের 576 পেজ এবং কোশ্চেন নম্বর কত 2। প্রিজমের ক্ষেত্রে ন্যূনতম চ্যুতিকোণ বলতে কি বোঝায়, এর শর্ত লেখো। প্রিজমের মধ্যে দিয়ে আলোকের প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের সঙ্গে চ্যুতিকোণের যে পরিবর্তন কেমন হয় তা লেখচিত্রের সাহায্যে দেখাও। এই পুরো প্রশ্নের অ্যান্সারটি তোমরা ছায়া প্রশ্নের 574 থেকে 575 পেজে তোমরা এই পুরো প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেমন? আচ্ছা, আমরা এরপরে চলে আসবো আমরা পরের চ্যাপ্টার গলীয় দলে আলোর প্রদূষণ। এই চ্যাপ্টারে আমরা দেখব কী কী প্রশ্ন রয়েছে। রিফ্লেকশন অফ লাইট অ্যাট স্ফেরিক্যাল সারফেস লেন্স। আর একটা বস্তু এবং পর্দার মধ্যে একটা উত্তল লেন্স বসানো আছে। লেন্সের দুটি অবস্থানের জন্য বস্তুটির সদ্বিময় গঠিত হয়। সদ্বিময় দুটি দৈর্ঘ্য I1 আর I2 হলে দেখাও যে বস্তুর দৈর্ঘ্য I সমান I1 × I2 প্রমাণ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা ছায়া প্রশ্নের 635 পেজে তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা সহজে পেয়ে যাবে। তারপরে দেখো, কোন শর্তে অবতল লেন্স উত্তল লেন্সের মতো আচরণ করে। এই পুরো প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে ছায়া প্রশ্নের 669 পেজের কোশ্চেন নম্বর 6 এর তোমরা পেয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখাও যে উত্তল লেন্স দ্বারা সদ্বিময় গঠনের ক্ষেত্রে বস্তুর ও পর্দার ন্যূনতম দূরত্ব লেন্সের ফোকাস দৈর্ঘ্যের 4 গুণের সমান। ঠিক আছে, এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে তোমরা ছায়া প্রশ্নের 634 পেজে ছায়া প্রশ্ন পেয়ে যাবে। আর আগের প্রশ্নটা 669 পেজ কোশ্চেন নম্বর 6। আর এই এখন যেটা বললাম এটা 634 পেজ। তোমরা যদি দেখো ছায়া প্রশ্ন হয় তাহলে এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে, কেমন? আচ্ছা, ওকে। আচ্ছা, চলে এসে কি বলছে, একটি এফ ফোকাস দৈর্ঘ্য বিশিষ্টের উত্তল লেন্স কোনো পর্দায় একটা বস্তুর m গুণ বিপরীতে প্রতিবিম্ব গঠন করে। পর্দা ও বস্তুর দূরত্ব x হলে প্রমাণ করে f সমান mx/1 + m এর হোল স্কয়ার। এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে ছায়া প্রশ্ন বইয়ের 653 পেজ কোশ্চেন নম্বর কত 50। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে কি বলছে, লেন্স নির্মাতার সমীকরণটি লেখো এবং প্রতিটি পদ ব্যাখ্যা করো। এই পুরো প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে ছায়া প্রশ্ন 630 পেজে তোমরা কিন্তু পেয়ে যাবে ছায়া প্রশ্ন বই। তারপর কি বলছে, লেন্সের ক্ষেত্রে নিউটনের সমীকরণটি প্রতিষ্ঠা করো। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা তোমরা ছায়া প্রশ্নের 628 পেজে তোমরা পেয়ে যাবে। তারপরে ক্যামেরা লেন্সের এফ সংখ্যা বলতে কি বোঝো, ক্ষেত্রের গভীরতার সঙ্গে এফ সংখ্যার সম্পর্ক কী। এই প্রশ্নের অ্যান্সার তোমরা ছায়া প্রশ্নের 637 পেজে পেয়ে যাবে। তারপরে হচ্ছে লেন্স আলোককেন্দ্র কাকে বলে, পাতল লেন্স কি। এই প্রশ্নের অ্যান্সার তোমরা ছায়া প্রশ্নের 617 পেজে তোমরা পেয়ে যাবে। একই সমতলোত্তল লেন্সের বক্রতা ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, জলে ডোবালে ওই লেন্সের ফোকাস দৈর্ঘ্য 80 সেন্টিমিটার হয়। লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। এই প্রশ্নের অ্যান্সারটি জলের প্রতিসরাঙ্ক 4/3 বলা আছে। এই পুরো প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে ছায়া প্রশ্নের 631 পেজ এবং কোশ্চেন নম্বর কত 4। এই চ্যাপ্টার লাস্ট প্রশ্ন দেখো, F1 ও F2 ফোকাস দৈর্ঘ্যের দুটি পাতলা লেন্সকে পরস্পরের সংস্পর্শে রাখলে দেখাও যে এদের তুল্যাঙ্ক ফোকাস দৈর্ঘ্য সমান F1 F2 বাই F1 + F2। এই পুরো প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে 631 থেকে 632 পেজ দেখো, তাহলে পুরো প্রশ্নের অ্যান্সার তোমরা খুব সহজে কিন্তু পেয়ে যাবে এবং সেটা অবশ্যই ছায়া প্রশ্ন। তাহলে বুঝতে পারছো প্রত্যেক প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, তাই তোমাদের কিন্তু দরকার প্রত্যেক প্রশ্ন কিন্তু ভালো করে প্রিপারেশন নেওয়া, কেমন? ঠিক আছে, জাস্ট একবার চোখ বুলিয়ে নেবে তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো আলোর বিচ্ছুরণ ও বিক্ষেপণ, ডিসপারশন অ্যান্ড স্ক্যাটারিং অফ লাইট। কী বলছে দেখো, কৌণিক বিচ্ছুরণ এবং বিচ্ছুরণ ক্ষমতার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে ছায়া প্রশ্নের 674 পেজে তোমরা পেয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রিজমের অবর্ণ সমবায়ের মাধ্যমে বিচ্ছুরণ না হওয়ার শর্তটি প্রতিষ্ঠা করো। এক্ষেত্রে মোট বিচ্যুতি রাশিমালা নির্ণয় করো। এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে তোমার ছায়া প্রশ্নের 674 থেকে 675 পেজ যদি দেখো তাহলে পুরো প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। লাল ও নীল বর্ণে আলোক রশ্মির মধ্যে জন্য ক্রাউন কাঁচের প্রতিসরাঙ্ক যথাক্রমে μr সমান 1.517, μb সমান 1.523। এই
এই বর্ণদ্বয়ের সাপেক্ষে ক্রাউন কাঁচের ক্ষমতা নির্ণয় করো, বিচ্ছুরণ ক্ষমতা নির্ণয় করো, বিচ্ছুরণ ক্ষমতা। এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা ছায়া প্রশ্ন বইয়ের কোশ্চেন নম্বর 3 এবং 676 পেজে দেখো, তাহলে প্রশ্নের অ্যান্সার তোমরা খুবই সহজভাবে তোমরা পেয়ে যাবে। এবার সেরকম সিঙ্গুলার প্রশ্ন তোমরা দেখবে এই 676 পেজের 4 এবং 5। ঠিক আছে, আচ্ছা একবার দেখে নাও, কেটে যায়নি তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা এর পরে পেজে চলে যাব। কি বলছে দেখো, পরে পেজে চলে এসো। শুদ্ধ বর্ণালী গঠনের শর্তগুলি লেখো, শুদ্ধ বর্ণালী এবং অশুদ্ধ বর্ণালীর মধ্যে পার্থক্য লেখো। তোমার এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে ছায়া প্রশ্ন পেজ 676 পেজ থেকে 677 পেজ যদি দেখো, তাহলে এই পুরো প্রশ্নের অ্যান্সারটি তোমরা খুব সহজেই তোমরা পেয়ে যাবে। তারপরে কি বলছে, সৌরবর্ণিতে ফ্রানার রেখা কাকে বলে, ফ্রানার রেখা উৎপত্তির কারণ কি? এই পুরো প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে তোমরা ছায়া প্রশ্ন 681 পেজে দেখো, তাহলে এই পুরো প্রশ্নের অ্যান্সারটি তোমরা সহজে পেয়ে যাবে। তারপর কি হচ্ছে, প্রথম ক্রমের রামধনু গঠনের ক্ষেত্রে চ্যুতিকোণ ন্যূনতম হওয়ার শর্তটি প্রতিষ্ঠা করো এবং প্রমাণ করো cos i সমান √μ² -1/3। এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে ছায়া প্রশ্ন বইয়ের 677 থেকে 678, অর্থাৎ 677 থেকে 678 পেজ। এরপরে লাস্ট প্রশ্ন এই চ্যাপ্টারের, পরিষ্কার আকাশ নীল কেন দেখায়? এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে ছায়া প্রশ্ন বইয়ের 683 পেজ দেখো, তাহলে পুরো প্রশ্নের অ্যান্সার তোমরা ইজিলি ভাবে তোমরা খুঁজে পাবে। আচ্ছা এরপরে চ্যাপ্টার চলে আসছি আমরা, আলোক তরঙ্গ ও আলোর ব্যতিচার। ঠিক আছে, কি বলছে, আলোর ব্যতিচার বলতে কি বোঝো, স্থায়ী ব্যতিচারের শর্তগুলি লেখো। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে তোমার ছায়া প্রশ্নের 726 728 পেজ দেখো, তাহলে এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে। আলোক তরঙ্গের ব্যতিচার সম্পর্কিত হাইগেন্সের নীতিটি বিবৃত করো। এই নীতি প্রয়োগ করে আলোর প্রতিফলনের সূত্রগুলো প্রমাণ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমরা পেয়ে যাবে। আচ্ছা এটা পেজ নম্বর বললাম তো 726 এবং 728, আর এটা পেয়ে যাবে তোমার 723 পেজে, দেখতে পাচ্ছ অবশ্য। তার প্রথম যে প্রশ্নের কথা বললাম সেটা তোমরা পেয়ে যাবে 726 এবং 728 পেজে। আর এখন যেটা বললাম আলোক তরঙ্গের ব্যতিচার সম্পর্কিত হাইগেন্সের নীতি বিবৃত করো, এই নীতি প্রয়োগ করে আলোর প্রতিফলন সূত্রগুলো প্রমাণ করো। এটা তোমরা ছায়া প্রশ্ন 723 পেজে তোমরা পেয়ে যাবে। ইয়ং দ্বিরেখাচিত্র পরীক্ষায় ব্যবহৃত সুসংগত আলোক উৎস দুটির তীব্রতার অনুপাত n। পটির চরম ও অম তীব্রতার অনুপাত নির্ণয় করো। তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে ছায়া প্রশ্ন 733 পেজ দেখো, তাহলে এই প্রশ্নের অ্যান্সার তোমরা খুব সহজে পেয়ে যাবে। তারপরে কি বলছে, বিভিন্ন তীব্রতা দুটির সুসংগত আলোক উৎস থেকে নির্গত আলোক তরঙ্গ ব্যতিচার সৃষ্টি করে। সর্বোচ্চ তীব্রতা ও সর্বনিম্ন তীব্রতার অনুপাত হলো 25। উৎসদ্বয়ের তীব্রতার অনুপাত কত? এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে ছায়া প্রশ্ন 736 পেজ এবং কোশ্চেন নম্বর কত 18 ছায়া প্রশ্ন বই। তারপর কি বলছে, ব্যতিচার ঘটনার শক্তি সংরক্ষণ নীতি মান্য হয় কি? এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে ছায়া প্রশ্ন 735 পেজে তোমরা পেয়ে যাবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর কি বলছে, সুসংগত উৎস কাকে বলে? তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে ছায়া প্রশ্ন 728 পেজের ছায়া প্রকাশনী বই রয়েছে তোমাদের, তো ছায়া প্রকাশনী বইয়ে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে পেয়ে চলে আসছি, এর পরের পেজ এবং পরের নতুন চ্যাপ্টার, আলোকীয় যন্ত্রাদি অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। আচ্ছা আমরা প্রথমে যে প্রশ্নের কথা বলবো, প্রথমে আমরা যে প্রশ্নের কথা বলবো দেখো, যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের প্রতিবিম্ব গঠনের রেখাচিত্র অঙ্কন করে বিবর্ধনের রাশিমালা প্রতিষ্ঠা করো। তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে 701 থেকে 702 পেজে ছায়া প্রকাশন বইয়ে দেখো, তাহলে খুবই সহজে তোমরা এই পুরো প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। কি বলছে, প্রতিফলক ধরনের দুর্বীক্ষণ যন্ত্রের রেখাচিত্র অঙ্কন করো। প্রতিসারক ধরনের দুর্বীক্ষণ অপেক্ষা এইরূপ দুর্বীক্ষণ যন্ত্রের দুটি সুবিধা লেখো। এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে ছায়া প্রশ্ন বইয়ে 706 এবং ছায়া প্রশ্ন তোমরা পেয়ে যাবে। তারপর কি বলছে, চোখের হ্রস্বদৃষ্টি বা মায়োপিয়া ত্রুটি কি? এই ত্রুটি কিভাবে সংশোধন করা যায় লেখো। এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা ছায়া প্রশ্ন 695 পেজে তোমরা পেয়ে যাবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে কি বলছে, স্পষ্ট দর্শন ফোকাসিং এর ক্ষেত্রে প্রতিসারক নববীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশিমালা নির্ণয় করো। এই প্রশ্নের অ্যান্সারটি তোমার ছায়া প্রশ্ন 705 পেজে পেয়ে যাবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চোখের উপযোজন বলতে কি বোঝো? এটাও পেয়ে যাবে তোমার ছায়া প্রশ্ন 693 পেজে পেয়ে যাবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
তারপর কি বলছে, একটি স্বল্প দৃষ্টি সম্পন্ন ব্যক্তি 20 সেন্টিমিটার দূরে অবস্থিত বস্তুকে পরিষ্কারভাবে দেখতে পায়। 100 সেন্টিমিটার দূরে অবস্থিত বস্তুকে পরিষ্কারভাবে দেখতে হলে কি প্রকৃতির লেন্স ব্যবহার করবে, লেন্সের ক্ষমতা কত? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে, ছায়া প্রশ্নের বই রয়েছে তোমাদের, সেই 696 পেজ এবং কোশ্চেন নম্বর 2 যদি দেখো তাহলে এই পুরো প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। এই সঙ্গে তোমাদের বলা হচ্ছে, একটা কথা বলে দিই, এখানে যে সমস্ত ধরনের নিউমেরিক্যালস দেওয়া হচ্ছে সেগুলো তো করবেই, সে সঙ্গে তার সিমিলার কিছু অঙ্ক দেখবে তোমরা, উদাহরণে দেওয়া হচ্ছে সেগুলো অবশ্যই দেখবে। যেমন দেখো এই প্রশ্নটা দেওয়া হয়েছে, এই নিউমেরিক্যাল, তাহলে এর সঙ্গে সম্পর্কিত আরও কিছু নিউমেরিক্যাল এই ধরনেরই এই রকমই নিউমেরিক্যালগুলো রয়েছে, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এই ধরনের একই রকমভাবে, কেমন? তাহলে যে ধরনের নিউমেরিক্যাল দেওয়া হচ্ছে সেই নিউমেরিক্যাল তো করবেই, সে সঙ্গে তার সেই রকমই তার মতো আরও যে নিউমেরিক্যালগুলো আছে সেগুলো কিন্তু তোমরা নিজেরা কিন্তু প্র্যাকটিস অবশ্যই করবে। তোমরা বইয়ে দেখবে উদাহরণ দেওয়া আছে, খুব সহজে পেয়ে যাবে। আচ্ছা, এটা দেখে নাও। আচ্ছা আচ্ছা, আমরা এরপরে চ্যাপ্টার চলে যাচ্ছি, আলোর অপবর্তন ও সমাবর্তন। ঠিক আছে, আলোর অপবর্তন ও সমাবর্তন। একটি ছোট রেখাচিত্র এর প্রস্থ এ ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যের আলো ছিদ্রটিকে উদ্ভাসিত করে গঠিত অপবর্তন ঝালরের প্রথম অবম বিন্দু গঠনের শর্তটি প্রতিষ্ঠা করো। এই প্রশ্নের অ্যান্সারটি তোমার ছায়া প্রশ্নের 752 পেজে তোমরা দেখো, তাহলে এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। প্রমাণ করো কাঁচ পৃষ্ঠের দ্বারা প্রতিফলনের ফলে আলো পূর্ণ সমাবর্তিত হলে আপতন কোণ ও পজিশন কোণ পরস্পর পূরক হয়। এই প্রশ্নের অ্যান্সারটি তোমার ছায়া প্রশ্নের 764 পেজ, কোশ্চেন নম্বর যদি 11 দেখো তাহলে এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা পুরোটাই পেয়ে যাবে। তারপর কি বলছে, সমাবর্তন কোণ ও সংকট কোণের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। এই প্রশ্নের অ্যান্সারটি তোমার ছায়া প্রশ্নের বই তোমাদের রয়েছে, সেখানে দেখো 764 পেজ 764 এবং কোশ্চেন নম্বর যদি 12 দেখো তাহলে এই প্রশ্নের অ্যান্সার তোমরা খুবই সহজে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এরপরে পেজে চলে যাচ্ছি আমরা। আচ্ছা, দেখে নাও কি বলছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্রুস্টারের সূত্রটি লেখো, 758 পেজে তোমার পেয়ে যাবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর সঙ্গে রিলেটেড অঙ্ক অবশ্যই করবে। এই সূত্র থেকে উদাহরণ দিকে আছে, সেটা প্রশ্ন দেওয়া হয়েছে, তবে বলে দিলাম তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। একটি স্বচ্ছ ক্লাসের সংকট কোণ 30 ডিগ্রি, ওই ক্লাসের সমাবর্তন কোণ কত? এই প্রশ্নটার অ্যান্সার তোমার পেয়ে যাবে ছায়া বসে 762 পেজ এবং কোশ্চেন নম্বর 10 এবং এই অঙ্কের সঙ্গে রিলেটেড অঙ্কগুলো তোমরা উদাহরণ থেকে প্র্যাকটিস করবে। আচ্ছা, ফ্রানার একক রেখাচিত্র অপবর্তন পরীক্ষায় কেন্দ্রীয় উজ্জ্বল পটির কৌণিক বেদের রাশিমালা বের করো। এই প্রশ্নের অ্যান্সারটি 774 পেজে, প্রশ্ন নম্বর 10 10-এর 1, ঠিক আছে, 774 পেজে 10 নম্বর প্রশ্ন আছে, তার দেখবে রোমান আই দেখো, তাহলে এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে। প্রাণার অপবর্তনের একক রেখাচিত্র পরীক্ষায় পর্দা ও ছিদ্রের দূরত্ব দ্বিগুণ হলে কেন্দ্রীয় উজ্জ্বল পটির কৌণিক বেদ কি পরিবর্তন হবে? এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে তোমার ছায়া প্রশ্ন 774 পেজ এবং কোশ্চেন নম্বর 10-এর 2 নম্বর, রোমান 2। তারপর কি বলছেন, প্রাণার অপবর্তন পরীক্ষায় লাল আলোর বলা আছে ল্যামডার মান বলা আছে 660 ন্যানোমিটার ক্ষেত্রে প্রথম অববিন্দু এবং অন্য আলোর তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা ক্ষেত্রে প্রথম চরমবিন্দুর উপর গঠিত হয়, ল্যামডার মান নির্ণয় করো। এই প্রশ্নের অ্যান্সারটি তোমার ছায়া প্রশ্ন 774 পেজ এবং কোশ্চেন নম্বর 10-এর রোমান 3 যে প্রশ্ন রয়েছে সেটা দেখো, তাহলে তোমরা এই পুরো প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। তারপর কি বলছে, আলোকীয় যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতার সংজ্ঞা দাও। এটা পেয়ে যাবে 753 পেজে ছায়া প্রশ্ন বইয়ের। তারপর একটা অঙ্ক দেওয়া হয়েছে, 6 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের একটি অনুবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা 10⁴। 4 অ্যাংস্ট্রমের বিশ্লেষণী ক্ষমতা কত? এটা পেয়ে যাবে তোমার ছায়া প্রশ্ন 773 পেজের কোশ্চেন নম্বর 4-এর রোমান 2 যদি দেখো তাহলে এই প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, আচ্ছা আচ্ছা, এরপরে চলে এসো পরমাণু। আচ্ছা, পরমাণু থেকে দেখো, হাইড্রোজেনের রিডবার্গ ধ্রুবকের মান বলা আছে 109737 সেন্টিমিটার × 10⁻⁻1 হলে বামার শ্রেণী দীর্ঘতম ও হ্রস্বতম
তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা তোমার ছায়া প্রশ্ন 822 পেজে কোশ্চেন নম্বর যদি 1 দেখো তাহলে পুরো প্রশ্নের অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে, খুব ইজিভাবে পেয়ে যাবে, ইজিলি। হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন n সমান 3 কক্ষ থেকে n সমান 2 কক্ষে ঝাঁপ দিলে নিঃসৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? প্রদত্ত হাইড্রোজেন রিডবার্গ ধ্রুবক বলা আছে, মান দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। তারপরে এই পুরো প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে ছায়া প্রশ্ন নম্বর 840 পেজ, কোশ্চেন নাম্বার কত? 9। ঠিক আছে। আচ্ছা, বোরের পরমাণু মডেলের স্বীকার্য প্রয়োগ করে n তম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা প্রতিষ্ঠা করো। এটা তোমরা পেয়ে যাবে ছায়া প্রশ্ন নম্বর 818 পেজ। দেখো তাহলে এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা খুব সহজে পেয়ে যাবে। তারপর কি বলছে? হাইড্রোজেন পরমাণু সংক্রান্ত বোর্ডের স্বীকার্যগুলো বিবৃত করো। এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা 817 পেজ ছায়া প্রশ্ন তোমরা পেয়ে যাবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, দেখে নাও। আচ্ছা, এরপরে আমরা পেয়ে চলে যাচ্ছি হয়তো বলছে পরমাণু ক্ষেত্রে আয়রন শক্তি কি? হাইড্রোজেনের পরমাণু ক্ষেত্রে এর মান কত? এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা 823 পেজ ছায়া প্রসঙ্গ তোমরা পেয়ে যাবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার কি বলছে? ডি ব্রগলির প্রকল্প থেকে বোরের কোয়ান্টাম শর্তটি প্রতিষ্ঠা করো। এটাও পেয়ে যাবে তোমার ছায়া প্রশ্ন 817 থেকে 818 পেজে দেখাও, তাহলে পুরো প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। এক্স রশ্মির 4টির গুরুত্বপূর্ণ ব্যবহার উল্লেখ করো। এটা পেয়ে যাবে তোমার 826 পেজের ছায়া প্রশ্ন বইয়ের। তারা কি বলছে? 0.8 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মির উৎপাদনের জন্য এক্স রশ্মির নলের অর্থাৎ কুলিজ নলের প্রান্তদ্বয়ের বিভব প্রভৃতির সর্বনিম্ন মান কি হওয়া প্রয়োজন? ঠিক আছে। আচ্ছা, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, তারপর কি বলছে? এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা পুরো দেখো। এই প্রশ্নের অ্যান্সারটি বিভব প্রভৃতির মান কী হওয়া প্রয়োজন? এইচ এর মান বলা আছে, ই এর মান বলা আছে, সি বলা আছে, কেমন? তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে তোমার ছায়া প্রশ্ন বইয়ের 827 পেজ এবং কোশ্চেন নম্বর 1। তারপর কী বলে দেখো? দেখাও যে He+ পরমাণুর প্রথম উদ্দীপ্ত অবস্থায় শক্তি হাইড্রোজেন পরমাণু নিম্নতর অবস্থার শক্তির মান, ঠিক আছে, শক্তির সমান, আর দেখাও যে হিলিয়াম+ পরমাণুর প্রথম উদ্দীপিত অবস্থায় শক্তি হাইড্রোজেন পরমাণু নিম্নতর অবস্থার শক্তির সমান। এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা 831 পেজ ছায়া প্রশ্ন বইয়ের এবং কোশ্চেন 19 দেখো, তাহলে পুরো কোশ্চেন অ্যান্সারটি পেয়ে যাবে। সেই সঙ্গে তোমরা 831 পেজের কোশ্চেন নম্বর 20 এবং 21 যদি দেখো তাহলে অবশ্যই দেখবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে চলে আসছো আমাদের পরমাণু নিউক্লিয়াস, এর পরের চ্যাপ্টার। পরমাণু নিউক্লিয়াস, অ্যাটমিক নিউক্লিয়াস। কি বলছে? নিউক্লিয়াসের বন্ধন শক্তি কাকে বলে? এটা পেয়ে যাবে তোমার ছায়া প্রশ্ন 849 পেজ দেখো, তাহলে এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা সহজে পেয়ে যাবে। তারপর কি বলছে? কোন একটা নিউক্লিয়াসের ভর ত্রুটি বলতে কি বোঝায়? নিউক্লিয়াসের বন্ধন শক্তির সাথে এর সম্পর্ক কি? এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা ছায়া প্রশ্ন 849 পেজে পেয়ে যাবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর কি বলছে? তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্রটি বিবৃত করো। একটি পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসার্ধের সঙ্গে ভর সংখ্যার সম্পর্কটি লেখো। এই প্রশ্নের অ্যান্সারটি তোমার ছায়া প্রশ্ন 850 পেজে পেয়ে যাবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর কি বলছে? ইউরেনিয়াম 238 ইউরেনিয়াম পরমাণুর লেড 206 সিসার পরমাণুতে পরিণত হতে কটি আলফা কণা ও কটি বিটা কণা নিশ্চিত করে? ইউরেনিয়াম ও সিসার পারমাণবিক সংখ্যা যথাক্রমে 92 অ্যান্ড 82। এই প্রশ্নের অ্যান্সারটি তোমার ছায়া প্রশ্ন 855 পেজের কোশ্চেন নম্বর 1 যদি দেখো, তাহলে এই পুরো প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। তারপর কি বলছে? বিঘটন ধ্রুবকের সঙ্গে অর্ধায়ুর সম্পর্ক নির্ণয় করো। এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে ছায়া প্রশ্ন 856 পেজে পেয়ে যাবে। তারপর কি বলছে? কোন একটা তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু T½ এবং গড় অর্ধায়ু টাও হলে এদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। এই প্রশ্নের অ্যান্সারটি তোমার ছায়া প্রশ্ন 857 পেজে পেয়ে যাবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, আমরা এরপরে আমরা পরের পেজে চলে যাব। দেখো কি বলছে? একটি তেজস্ক্রিয় পদার্থের সক্রিয়তা বলতে কি বোঝো? এর এসআই এককটি লেখো। এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা 859 পেজে ছায়া প্রশ্ন পেয়ে যাবে। তারপর কি বলছে? একটা তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 30 দিন। পদার্থটিতে পরমাণু সংখ্যা 10⁻12। প্রতি সেকেন্ডে কতগুলো পরমাণুর বিঘটন ঘটবে? এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে তোমার ছায়া প্রশ্ন 881 পেজ এবং কোশ্চেন নম্বর 9 রোমান 2 যদি দেখো, তাহলে প্রশ্নের অ্যান্সারটি তোমরা ইজিলি পেয়ে যাবে, কেমন? তারা কি বলছে? ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার সংরক্ষণ কি? দেখা হচ্ছে এর থেকে আলফা ও বিটা বিঘটনের সরণ সূত্র দুটি পাওয়া যায়।
এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে 5655 পেজ দেখো, তাহলে এই পুরো প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। তারপর হচ্ছে আলফা বিটা ও গামা রশ্মি কয়েকটা ধর্মগুলো লেখো। এই প্রশ্নের অ্যান্সার তোমার 852 থেকে 853 পেজ দেখো, তাহলে পুরো প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। প্রমাণ করো যে অন ইউ সমান 931.2 মেগা ইলেকট্রোভোল্ট। এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা 847 পেজ দেখো, ছায়াপ্রকাশন বইয়ে তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। তারপরে দেখো দেওয়া আছে অ্যালুমিনিয়াম 1327, নিউক্লিয়াসের ব্যাসার্ধে আর অ্যালুমিনিয়াম হলে TE 127 নিউক্লিয়াসটির ব্যাসার্ধ নির্ণয় করো। ঠিক আছে, এই প্রশ্নের অ্যান্সার তোমার পেয়ে 882 পেজ এবং কোশ্চেন নম্বর 3 দেখো, তাহলে এই প্রশ্নের অ্যান্সার তোমার পেয়ে যাবে। আচ্ছা, একবার ভালো করে দেখে নাও। বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ওকে, তাহলে এই হলো তোমাদের লাস্ট মিনিট পার্ট 2 সাজেশন। পার্ট 1 এবং পার্ট 2 দুটো সাজেশন তোমাদের জন্য আপলোড করে দেওয়া হলো ইউটিউবে। দুটো পার্টই তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো অবশ্যই দেখবে। কোনো প্রশ্ন বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে এবং খুবই ভালো করে প্র্যাকটিস করো। আর হ্যাঁ, আরও দু একটা চ্যাপ্টার, 2 বা 3টে চ্যাপ্টার বাকি রয়েছে, সেগুলো আমি আলাদা করে দিয়ে দেবো, আপলোড করে দেবো ইউটিউবে, কোনো সমস্যা নেই। তোমরা এই যে প্রশ্নগুলো দিলাম সেগুলো কিন্তু খুব মনোযোগ সহকারে পড়ো, বারবার প্র্যাকটিস